শরবত খাবো না আমি। মেঘ স্বাভাবিকভাবে এই শরবত রেখে দিয়েছেন। মালিয়া খান আর আবিরের বড় মামি নিজেদের মধ্যে কথা বলছেন। মালা সোফা থেকে উঠে সারা বাড়ি ঘুরে দেখছে। হয়তো আবিরের রুমে যেতে চেয়েছিল, কিন্তু তালা দেখে আবারও নিচে আসছে। মেঘকে উদ্দেশ্য করে ঠাট্টা স্বরে জিজ্ঞাসা করলো, আবির ভাইয়ের রুমের তালা কেন? তোমার জন্য নাকি? অতি সামান্য কথাতে অভিমানী মেঘের মনে ভীষণ ক্ষোভ জন্মেছে। গম্ভীর মুখে গাম্ভীর্যতা সরিয়ে ক্ষীণ হেসে ধীর কণ্ঠে বলল, ভাবতেই ভালো লাগছে যে উনি আমার জন্য এতটা উদ্বিগ্ন। আমার ভয়ে উনি নিজের রুমে তালা দিয়ে গেছেন। আবির ভাই আমাকে এত ভয় পায়? ওয়াও। মেঘের মুখে উল্টাপাল্টা কথা শুনে মালা বেশ বিরক্ত হলো। মেঘ ঢোক গিলে উষ্ণ স্বরে ফের বলল, রুমে তালা থাকুক কিংবা না থাকুক, ওনার শূন্য রুমের পূর্ণতা ওনাকে ছাড়া অসম্ভব। তাছাড়া রুমে তালা দিয়ে ভিন দেশে পাড়ি দিলেও ওনার মনটা তো আমার কাছেই রেখে গেছেন। মালা রাগান্বিত কণ্ঠে বলে উঠল, মানে? নাথিং। ইদানিং আবিরকে জ্বালাতে জ্বালাতে মেঘের স্বভাব খারাপ হয়ে গেছে। মালাকে দেখে খুব জ্বালাতে ইচ্ছা করছে, যেই ভাবনা সেই কাজ। মেঘ সোফায় বসে দুহাতে মালিহা খানের বাহু আঁকড়ে ধরে কাঁধ বরাবর মাথা এলিয়ে দিয়েছে। মালিহা খান কথা থামিয়ে ডান হাতে মেঘের কপালে হাত রেখে উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, কি রে, শরীর খারাপ নাকি? মেঘ আহ্লাদি কণ্ঠে বলল, না, তোমার আদর খেতে খুব ইচ্ছে করছে। মালা ভেতরে ভেতরে রাগে কটকট করছে। মালিয়া খান মেঘকে নিজের কাছে টেনে নিয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর আবিরের মামির সঙ্গে কথা বলছেন। অন্যান্য কথোপকথন শেষে দুজনাই আবিরের ব্যাপারে কথা বলতে শুরু করেছেন। আবিরের মামি ঠান্ডা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আবিরের জন্য মেয়ে কি পছন্দ করে রাখছো? মালিয়া খান মলিন হেসে বললেন, মেয়ে কিভাবে পছন্দ করব? ছেলে তো বিয়ের জন্য রাজিই হয় না। আবিরের পছন্দ আছে নাকি? মালিয়া খান উদাস ভঙ্গিতে বললেন, আমি আবিরকে জিজ্ঞেস করেছি ভাবি। আবিরের আব্বু সরাসরি কিছু না বললেও ছেলের পছন্দ আছে কি না এই বিষয়ে উনি নিজেও কয়েকবার জানতে চেয়েছেন, কিন্তু আবির কিছুই বলেনি। উল্টো দু ভাইয়ের মধ্যে ঝামেলা সৃষ্টি করেছে। কি করেছে? একদিকে আবির বিয়েতে রাজি হয় না, অন্যদিকে মেঘের আব্বু মেঘের জন্য সম্বন্ধ দেখছে। এইসব নিয়ে আবিরের আব্বু আর মেঘের আব্বুর মধ্যে কথা কাটাকাটি হয়েছে। এরপর থেকে দুই ভাইই নীরব, বিয়ে বিষয়ক আলোচনা বন্ধ। মেঘ বড় আম্মুর দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে প্রশ্ন করল, বড় আব্বু আর বড় আব্বুর মধ্যে ঝগড়া হয়েছে কবে? আমি কোথায় ছিলাম? মেঘ বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে রইল। মনে মনে ভাবছে, এজন্যই কি আম্মু সেদিন বিয়ের কথা বলতে নিষেধ করেছিল? আবিরের আম্মু আর মামি আবারও নিজেদের মতো গল্প করছেন। মেঘ সোফার পাশ থেকে নিজের ফোনটা হাতে নিয়ে লুকিয়ে আবিরকে মেসেজ লিখেছে, বড় মামি আর মালা আপু আমাদের বাসায় আসছেন। বড় মামি আপনার বিয়ের লেখা অসমাপ্ত রেখে মেসেজ পাঠিয়ে দিয়েছে। ফোন উল্টিয়ে রেখে পূর্বের ন্যায় আবারও বড় আম্মুর গা ঘেঁষে বসেছে। মালিয়া খান ধীরে সুস্থে মেঘের চুলে হাত বুলাচ্ছেন। 4 থেকে 5 মিনিট পরে মেঘের হাতে থাকা ঘড়ি কম্পিত হচ্ছে। ঘড়ির স্ক্রিনে ভেসে উঠেছে, ইউ রিসিভ 1 মেসেজ ফ্রম আমার আবির। মেঘ বুঝে ওঠার আগে মালার নজর ঘড়িতে পড়ল। মালা কপাল গুটিয়ে রাগান্বিত দৃষ্টিতে মেঘের ঘড়ির স্ক্রিনে তাকিয়ে আছে। মেঘ ঘড়ির স্ক্রিনে তাকিয়ে নিজের অজান্তেই লাফিয়ে উঠেছে। আজ 17 দিন পর আবির মেসেজে রিপ্লাই দিয়েছে। মহানন্দে মেঘের বুকের ভেতরে হৃৎপিণ্ডটা ছটফট করছে। খুশিতে চোখের কোণে পানি চলে এসেছে। প্রিয় মানুষটা নিজের হাতে কিনে পরিয়ে দেওয়া ঘড়িটা আজ সেই মানুষটার নাম ভেসে ওঠায় মেঘের উজ্জ্বল মুখশ্রী আরো বেশি ঝলমল করছে। মেঘ ফোন হাতে নিয়ে এলোমেলো পায়ে সিঁড়ি পেরিয়ে নিজের রুমের দিকে ছুটছে। মালা নির্বাক চোখে মেঘকে দেখছে। মালিয়া খান তপ্ত স্বরে বললেন, আবিরের মামি কপাল গুটিয়ে চিন্তিত কণ্ঠে বললেন, মেঘের হঠাৎ কি হলো? এভাবে ছুটছে কেন? মালিয়া খান মৃদু হেসে বললেন, তেমন সিরিয়াস ঝগড়া না, কথা কাটাকাটি হয়েছিল। তোরা বাহিরে ছিলি, আমিও বিস্তারিত শুনিনি। আর তোর বড় আব্বু আমাকে তেমন কিছু বলেও নি। মেঘ রুমে ঢুকেই উত্তেজিত হস্তে মেসেজ সিন করলো। আবিরের ছোট রিপ্লাই আসছে, আমার বিয়ের ব্যাপারে কি বলছো? মেঘের শরীর রীতিমতো কাঁপছে, ঠোঁটে স্মিত হাসি ফুটে উঠেছে, দু চোখ জলজল করছে। মেঘ গলা খাকারি দিয়ে আস্তে করে বলল, মিস্টার খান, আমি ঠিক জানতাম এই কথা বললে আপনার রিপ্লাই আসবেই আসবে। মেঘ কাপা কাপা হাতে মেসেজ লিখছে। আপনার বিয়ের জন্য মেয়ে দেখার কথা বলছে। তাছাড়া মালা আপু আবিরের তৎক্ষণিক রিপ্লাই, মালা কি করছে? আপনাকে মিস করছে। আবির রাগী ইমোজি পাঠিয়ে পরপর মেসেজ পাঠালো। ফাজলামো করবি না। মালা কি আজে বাজে কিছু বলেছে? হুম। কি বলেছে?
মেঘের আর কোনো রিপ্লাই নেই। আবির পরপর মেসেজ দিচ্ছে, মেঘ রিপ্লাই করছে না। বাধ্য হয়ে আবির কল দিয়েছে। মেঘের বাম হাতে থাকা ঘড়ি আর ডান হাতে থাকা ফোন একসঙ্গে ভাইব্রেশন হচ্ছে। আবিরকে কলে দেখে মেঘ কিছু সময়ের জন্য থমকালো। বুকের বাঁ পাশে তীব্র কম্পন উপেক্ষা করে চোখ পিটপিট করে কল রিসিভ করলো। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে আবিরের রাগান্বিত কণ্ঠস্বর ভেসে আসছে। সমস্যা কি তোর? তেরামি করাটা কি তোর স্বভাব হয়ে গেছে? আমার অপছন্দে জেনেও অনবরত এই কাজগুলো করেই যাচ্ছিস। কথা অসম্পূর্ণ রাখার অভ্যাসটা কবে ত্যাগ করবি? মেঘ মোলায়েম কণ্ঠে শুধালো। কেমন আছেন? আবির রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল। তুই কি ভালো থাকতে দিচ্ছিস? মেঘ অভিমানী কণ্ঠে বলল। আমি কি আপনাকে খুব বেশি জ্বালাতন করি? আবির উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করল। মালা কি বলেছে? মেঘ ঢোক গিলে ভেজা কণ্ঠে বলল। আমি আপনাকে খুব বেশি জ্বালাই। আমার অত্যাচারে আপনি নিজের রুমের তালা দিয়ে গেছেন, এমনটাই বুঝিয়েছেন। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রাশভারী কণ্ঠে বলতে শুরু করলো। রুমের প্রয়োজনে অনেক জিনিসপত্র এলোমেলো করে রেখেছে। রুম খোলা রেখে আসলে যে যার মতো ঢুকে কাগজপত্র নষ্ট করে ফেলতো। আর হ্যাঁ, তানভীরের কাছে চাবি আছে। যখন ইচ্ছা রুমে যাও। তবুও দয়া করে মানুষের কথায় গাল ফুলে রান্না করিস না প্লিজ। মেঘ আকুল কণ্ঠে বলে। আমার কান্না নিয়ে আপনার এত চিন্তা? তাহলে এতদিন কথা কেন বলেননি? তোমাকে বারবার বারণ করা সত্ত্বেও আমার কথা অমান্য করেছিলে কেন? তুই ভালোভাবে জানিস আমি যা বলি তাই করি। তোকে এত বোঝানোর পর যেহেতু আমার কথা অমান্য করছিস, তাই আমিও কথা বলিনি। মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল। আপনি যাওয়ার সময় আমায় ডাকলেন না কেন? আমায় ঘুমের মধ্যে রেখে কেন চলে গিয়েছিলেন? এতটা হৃদয়হীন কিভাবে হতে পারলেন? আপনার বুক কি একটুও কাঁপলো না? আবির ঢোক গিলে শীতল কণ্ঠে জবাব দিল। কেউ কি জানে তার একজোড়া কন্দ্রিত নেত্র আমার স্বস্তির বৃক্ষাণ্ডে তোলপাড় চলাতে সক্ষম? কান্না ভেজা ওই আঁখে যুগলের মুখোমুখি হওয়ার সামর্থ্য আমার ছিল না, তাই বাধ্য হয়ে হৃদয়হীনতার মতোই পালিয়ে এসেছি। আবিরের ভেজা কণ্ঠস্বর কানে বাজতে মেঘ নিজের চোখ মুছে আহ্লাদি কণ্ঠে বলে উঠল। কেউ কি জানে তার জন্য আমি কি পরিমাণ কান্না করেছি? কান্নার পরিণাম হয় বুঝি? তা কত বলতে পানি জমেছিল? মেঘ তড়িৎ বেগে জবাব দিল। 9 বালতি। আবির মলিন হেসে বলল। ইস, আর এক বালতি হলে ভালো হতো। মেঘ আচমকায় কান্না শুরু করেছে। আবির অতর্কিতে প্রশ্ন করল। এই কি হয়েছে? কান্না করছিস কেন? মেঘ কাঁদতে কাঁদতে অস্পষ্ট কণ্ঠে বলে উঠল। আপনি না বললেন আর এক বালতি পানি জমালে ভালো হতো? আবির শক্ত কণ্ঠে ধমক দিল। এই বেলায় কথা মানতে উঠে পড়ে লেগেছিস, অন্য বেলায় কি হয়? আমারও তাই মনে হয়। মেঘ ভেজা চোখে ফিক করে হেসে উত্তর দিল। ভূতে পায়। আমারও তাই মনে হয়। বাসায় গিয়ে আগে আপনার ভূতটাকে বিদায় করতে হবে। মামির শরীর কেমন আছে? এখন আলহামদুলিল্লাহ ভালো। সিরিয়াস কোনো সমস্যা নেই, আপাতত ডাক্তার কিছু ঔষধ লিখে দিয়েছেন। আবির ঠান্ডা কণ্ঠে শুধালো। মামির শরীর কেমন আছে? মেঘের ঠোঁটে আবারও হাসি ফুটল। আদুরে ভঙ্গিতে বলল। আলহামদুলিল্লাহ ভালো ছিল, তবে এখন খুব ভালো। সাবধানে থাকবেন। আর একটা কথা। জি বলুন। মালা পর্যন্ত আপনার নাম্বারটা যেন না পৌঁছায়। পৌঁছালে কি হবে? তেমন কিছু না। হোয়াটসঅ্যাপের দিনে কমপক্ষে 10 থেকে 15 বার কল আসবে। আমি বসে বসে কল রিসিভ করব। প্রতিবার 1 ঘন্টা করে কথা বলে জাস্ট 10 থেকে 15 ঘন্টা হবে। তারপর 8 ঘন্টা ঘুমাবো আর 1 থেকে 2 ঘন্টা অন্য কাজ করব। মেঘ দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল। আর আমি পেঁয়াজ মরিচ দিয়ে আপনাদের কলিজা ভুনা করে এলাকার কুকুরগুলোকে খাওয়াবো। আবির নিঃশব্দে হেসে শুধালো। কিছু বলছেন? মেঘ দাঁতে দাঁত চেপে রাগী স্বরে জবাব দিল। বলছিলাম মাত্র 15 ঘন্টা কেন কথা বলবেন? বলে পুরো 24 ঘন্টায় কথা বলিয়েন, ঠিক আছে? আবির এবার শব্দ করে হাসলো। পরপর উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল। কি হচ্ছে? কিছু পুড়তেছে? আমি এখান থেকে পুরো গন্ধ পাচ্ছি। কি পড়ছে? মেঘ রাগান্বিত কণ্ঠে জবাব দিল। আপনার নাক একটু বেশি অ্যাডভান্স। কলিজা ভুনা এখনো বসাইনি, ওয়েট একটু পর বসাবো। জিভ দিয়ে ঠোঁট ভিজে আবির মৃদুস্বরে বলল। কলিজা ভুনায় মনে করে লবণ দিয়েন। মেঘ ফোঁস করে উঠল। আরো বেশি টেস্টি করতে একটু বিষও দিবনে। বলেই মেঘ কল কেটে দিয়েছে। রাগে ফোঁস করছে। আবিরের হাসি থামছেই না। হাসতে হাসতে বিছানায় হেলান দিয়ে বসেছে। আজ অফ ডে বলে আবিরের কাজের তেমন চাপ নেই। নিজেকে নিয়ন্ত্রণ করে খানিক বাদে আবারও মেঘকে কল দিল। কল বাজতে বাজতে শেষ পর্যায়ে মেঘ কল রিসিভ করলো। সঙ্গে সঙ্গে আবির মোলায়েম কণ্ঠে ডাকলো। ম্যাম। মেঘ নিশ্চুপ। আবির আদুরে কণ্ঠে আবারও ডাকলো।
ও ম্যাম। আবিরের কণ্ঠে আদুরে ডাক শুনে মেঘের বুকের ভেতরে ধুকপুকানি বেড়ে গেছে। মন খারাপ, রাগ, অভিমান, খারাপ লাগা মুহূর্তে সব উধাও। অনুভূতিদের পাশ কাটিয়ে মেঘ কাটকাট গলায় প্রশ্ন করলো, কিছু বলবেন? হুম, বলুন। বলছিলাম রান্নায় টেস্ট বাড়াতে বিষটা ব্যবহার না করলে হয় না? বিষ ব্যবহার করলে কি হবে? না মানে কেউ লবণ চেক করতে গেলে তো সর্বনাশ। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে বলল। আপনি এসব বলতে আবারও কল দিয়েছেন, রাখছি আমি। আবির তড়িৎ বেগে ডাকলো। সাবধান। আবিরের মুখে তুমি সম্বোধন শোনা মাত্রই মেঘের দু চোখ প্রশস্ত হয়ে গেছে। মুহূর্তেই শ্বাস থেমে গেছে। হতভম্ব মেঘের মস্তিষ্কে অনুভূতিদের তোলপাড় চলছে। চোখের পাতায় জল জল করছে আবিরের হাস্যোজ্জ্বল আদলখানা। দুরু দুরু কাঁপছে বুক, চোখে মুখে রাগের রেশ মাত্র নেই। আবির তৎক্ষণাৎ ঠান্ডা কণ্ঠে বলল, অতি সামান্য কারণে যেভাবে রেগে যান, ভবিষ্যতে কি তাই হবে ম্যাম? মেঘ চোখ কুচকে জানতে চাইল। কি হবে? সদা আশঙ্কাজনক পরিস্থিতিতে থাকতে হবে। আবির চটজল দিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল। আবারও বলছি, মারা পর্যন্ত আপনার নাম্বার পৌঁছলে সব দায়ভার আপনার, মনে থাকে যেন। মেঘ চিন্তিত কণ্ঠে শুধালো। বড় আম্মুর থেকে নাম্বার নিয়ে নিলে? আমি আম্মুকে বারণ করেছি, আম্মু কাউকে নাম্বার দিবে না, অন্য কারো কাছে নাম্বার চাওয়ার সাহস মালা পাবে না। একমাত্র আপনি আছেন, অনুগ্রহ করে আপনি দিবেন না প্লিজ। ও আচ্ছা, এজন্যই বড় আম্মু আমাকে নাম্বার দিচ্ছিল। তাতে কি, আমি তো নাম্বার দেখেই মুখস্থ করে ফেলেছি। আমি কারো নাম উল্লেখ করিনি, তাই আম্মু বলতে পারেনি। আপনি যে নাম্বার মুখস্থ করা পাবলিক এটা আমি জানি। তাছাড়া আমি নিজেই আপনাকে কল দিতাম, কিন্তু আপনার অসুস্থতার কথা শুনে। কোনো ব্যাপার না, কিন্তু মালা আপু আমার কাছে নাম্বার চাইলে কি বলবো? এটাও আমাকে শিখিয়ে দিতে হবে? না, না একদম না। এখন রাখছি। আচ্ছা। মেঘ ফের বলল। শুনুন, জি ম্যাম বলুন। রাতে কল দিলে রিসিভ করবেন নাকি আবারও রাগ করে বসে থাকবেন? আবির কপাল গুটিয়ে মৃদুস্বরে বলল। ফ্রি হয়ে মেসেজ দিয়ে। আর একটা কথা। হুম। মেঘ কাপা কাপা গলায় আস্তে করে বলল। মিস ইউ। বলেই কল কেটে দিয়েছে। আবির মলিন হেসে ফোনের স্ক্রিনে তাকালো। মেঘের শাড়ি পরা একটা ছবি ফোনের ওয়ালপেপারে দেওয়া। আবির অপলক দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে আছে। অতর্কিতে হাসি থামিয়ে কম্পিত কণ্ঠে বলল, মাই ডিয়ার স্পারো, আই ফিল এমটি উইদাউট ইউ। কথা শেষ করে মেঘ আবারও নিচে নামলো। ততক্ষণে মাইশারা চলে আসছে। মাইশাকে দেখেই মেঘ ছুটে গেল। মাইশা হালকা রঙের একটা জামদানি শাড়ি পরে এসেছে। 4 মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় আগের থেকেও বেশ কিউট লাগছে। মেঘ আপুকে ভালোভাবে পরখ করে আহ্লাদি কণ্ঠে বলল, ভাইয়া, আপু, ভাগনা অথবা ভাগ্নিকে সর্বপ্রথম আমি কোলে নিতে চাই। আদির পরে এখনো আমি কোনো ছোট বাবুর কাছ থেকে দেখিনি। আমাকে জানাবেন প্লিজ। মাইশা আর তার হাজবেন্ড একসঙ্গে হেসে উঠল। ভাইয়া বললেন, ইনশাল্লাহ বাবুকে প্রথমেই তোমার কোলে দিব। ইনশাল্লাহ। মাইশারা সারাদিন শেষ বিকেলদের দিকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মামা মামিরাও বাড়িতে চলে যাবেন। আলী আহমদ খান আর মোজাম্মেল খান অফিসে থাকলেও দুপুরে বাসায় এসে সবার সঙ্গে খাওয়া দাওয়া করেছেন। যাওয়ার আগে মালা হঠাৎ মেঘকে ডেকে শক্ত কণ্ঠে বলল। আবির ভাইয়ের নাম্বারটা দাও তো। মেঘ কপাল গুটিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ওনার নাম্বার দিয়ে আপনি কি করবেন? কথা বলবো। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে স্বাভাবিক স্বরে বলল, উনি প্রজেক্টর কাজে ব্যস্ত আছেন। আপাতত আত্মীয় স্বজনদের সাথে কথা বলার সময় নেই ওনার। মালা বিরক্ত হয়ে শুধালো। তোমার সাথে কথা বলার সময় আছে? মেঘ কপালের মাঝ বরাবর ভাঁজ ফেলে মেকি স্বরে বলল, আমার সাথে কথা না বললে ওনার রাতে ঘুমই হয় না। মেঘ যে ইচ্ছাকৃত রাগানোর জন্য এসব বলছে এটা বুঝতে মালার বেশি সময় লাগলো না। মালা তৎক্ষণাৎ রাগান্বিত কণ্ঠে বলল, যত যাই বলো, ভাইয়ার নাম্বার আমি সংগ্রহ করেই নিব। আগেও কত রাত ভাইয়ার সাথে আনলিমিটেড কথা বলেছি তার হিসেব নেই। এবারও তাই হবে। ঘুম পাড়ানোর জন্য প্রয়োজনে ভাইয়াকে ঘুমের ঔষধ সাজেস্ট করব। মেঘ ভেতরে ভেতরে রাগলেও রাগটা প্রকাশ করলো না। ফিক করে হেসে বলল, চেষ্টা করে দেখতে পারেন। হতেও পারে ওনার হার্টবিট আপনার দেয়া ঘুমের ঔষধের পাওয়ারকেও হার মানিয়ে দিল। মালা কটমট করে বলল। তুমি যে কোন ভরসে এসব বলো আল্লাহই ভালো জানে। আকস্মিক মেঘের ঘড়িতে আবিরের মেসেজ আসছে। অলোকে। মেঘ মালার দিকে ঘড়িটা এগিয়ে দিয়ে মোলায়েম কণ্ঠে জবাব দিল। এই ভরসায়? নামের জায়গায় শুধু আমার আবির লেখাটাই ভাসছে। মালা কিছুক্ষণ তাকিয়ে থেকে মিনমিন করে বলল, ফোনে আমার আবির লিখে রাখলেই আবির ভাইয়া তোমার পেয়ে যাবে না? আরো কি কি বিড়বিড় করতে করতে মালা বেরিয়ে গেছে। মেঘ মুখ ফুলিয়ে সেদিকে তাকিয়ে আছে। সত্যি তো, ফোনে আমার আবির ভাই
নামটা গত 1.5 বছর যাবতই সেভ করে রেখেছে। নতুন নাম্বারটাও একই নামে সেভ করেছে, কিন্তু তাতে সম্পর্কের কোনো উন্নতি হচ্ছে না। আবিরের অন্তর্নিহিত অনুভূতি বুঝার সক্ষমতা মেঘের হয়েছে ঠিকই, কিন্তু আবির যতদিন না নিজের অনুভূতি প্রকাশ করছে ততদিন মেঘের আত্মবিশ্বাস আসবে না। জোর গলায় নিজেকে যতই আবিরের প্রেমিকা বলুক না কেন, দিন শেষে এটাই সত্যি, আবির তাকে কোনো প্রকার প্রতিশ্রুতি দেয়নি। মেঘ মুখ ফুলিয়ে রুমে চলে গেছে। শেষ বিকেলের দিকে একটা হ্যান্ড পার্স আর সাথে দুটো ফাইল আর কিছু কাগজপত্র নিয়ে বন্যা আপন মনে হাঁটছে। আচমকায় নজর পড়ে অনেকটা সামনে তানভীরের মতো কেউ একজন ফোনে কথা বলতে বলতে যাচ্ছে। শিওর হওয়ার জন্য বন্যা দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছে। ছেলেদের হাঁটার স্বাভাবিক গতির সাথে মেয়েদের দৌড়ের গতি মোটামুটি সমান ধরা যায়। রাস্তায় দৌড়াতে পারছে না, তবে যথাসাধ্য দ্রুত হেঁটে তানভীরের বেশ কাছাকাছি চলে এসেছে। পেছন থেকে 2-4 বার ডেকেওছে, কিন্তু সেই ডাক তানভীরের কর্ণকুহরে পৌঁছায়নি। বন্যা এবার থেমে শ্বাস টেনে উচ্চস্বরে ডাকলো, ওই ভিলেন। মেলি কণ্ঠস্বর কানে বাজতে তানভীর উদ্দেশ্যহীনভাবে পেছনে ঘুরল। বন্যাকে দেখেই থমকে দাঁড়ালো, ভ্রুকুচকে কল কেটে কপট রাগী স্বরে জানতে চাইল, কোন দিক থেকে ভিলেন মনে হয় আমায়? কখন থেকে ডাকছিলাম, আপনি শুনছেনই না, তাই বাধ্য হয়েই ডাকলাম। হঠাৎ আমাকে ডাকার কারণ? এমনি। আপনার বাইক কোথায়? একটা ছোট ভাই নিয়ে গেছে। কেন? এমনি জিজ্ঞেস করতে পারি না? তানভীর মলিন হাসলো, কিছু একটা ভেবে গম্ভীর কণ্ঠে বলল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসা চলে যাও, আসছে। তানভীরের এমন ব্যবহারের আগামাথাও বন্যা বুঝলো না। কিছুক্ষণ ভাবার পর হঠাৎ পূর্বের ঘটনাগুলো মনে পড়ল। বন্যা সহসা ডাকলো, এই যে। তানভীর ঘাড় ঘুরিয়ে বিমুখ দৃষ্টিতে বন্যার দিকে তাকালো। বন্যার মুখের মায়াবী হাসিতেই তানভীরের হৃদয় দুরু দুরু কাঁপছে। তানভীর উত্তর না দিয়ে খানিক ভ্রু নাচালো। বন্যা একগাল হেসে বলল, ঝালমুড়ি খাবেন? তানভীরের তাৎক্ষণিক উত্তর, না। তাহলে ফুচকা? না। চটপটি? না। চা? না। বন্যা এবার খানিক রেগে গেছে, চোখের পাতা ঝাপটে আনমনেই বলে উঠল, তাহলে কি সিগারেট খাবেন? তানভীর প্রশস্ত নেত্রে বন্যার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে শুধালো, কি বললে? বন্যা উত্তর না দিয়ে আশেপাশে তাকিয়ে লজ্জার আতঙ্কে নিজের মুখ চেপে ধরেছে। নিজের প্রতি অতিষ্ঠ হয়ে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। তানভীর স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। বন্যাকে আপাতমস্তক দেখে মুচকি হেসে বলল, সিগারেট খেতে পারি যদি তুমি আমার সঙ্গে খাও। অপ্রত্যাশিত কথায় বন্যা শাট করে তানভীরের অভিমুখে তাকালো। চোখ স্বাভাবিকের তুলনায় বেশ বড় আকার ধারণ করেছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বেসামাল পরিস্থিতি সামলে বন্যা দৃঢ় কণ্ঠে শুধালো, ছি, আপনি সিগারেটও খান? তুমি খাওয়াতে চাচ্ছ, তাহলে আমার খেতে সমস্যা কোথায়? বন্যা মাথা নিচু করে জড়সড় হয়ে বলল, মুখ ফুসকে বেরিয়ে গেছে, সরি। এতদিন মানুষকে মুখ ফুসকে অন্য কিছু বলতে শুনেছে, আজ প্রথমবার কোনো মেয়ে মুখ ফুসকে সিগারেট অফার করেছে। বিষয়টা বেশ ইন্টারেস্টিং। চলো, সামনে থেকে দুটো সিগারেট নিচ্ছে। বন্যা আতঙ্কিত কণ্ঠে চেঁচিয়ে উঠল। না, আমি যাব না। বন্যার চেঁচানোর শব্দে তানভীর আটকে উঠে বুকে হাত রেখে আশেপাশে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, যেভাবে চিৎকার করছো মানুষ তো অন্য কিছু ভাববে। বন্যা আস্তে করে বলল, যার যা খুশি ভাবুক, আমি সিগারেট খাবো না। তানভীর সশব্দে হেসে বলল, ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম। এরপর মুখ ফুসকে সিগারেটের কথা বললে সত্যি সত্যি টেস্ট করাবো। এগুলো ঠিক না, আপনি এসব করতে পারেন না। বারে ডাকবা ভিলেন, আর কিছু বললে ন্যান আর জ্ঞান দিবা, তা তো মানবো না। বন্যা বিরক্ত হয়ে বলল, দেখুন, আমি আপনাকে ট্রিট দিতে ডেকেছিলাম, আপনি ইচ্ছাকৃতভাবে আমার সাথে এমন ব্যবহার করছেন। তানভীর সূক্ষ্ম নেত্রে তাকিয়ে দৃঢ় কণ্ঠে শুধালো, আমি আবার কি করলাম? যাই অফার করছি শুধু নাই করে যাচ্ছে। আমার সাথে চলাচলে যার অস্বস্তি বোধ হয়, আমাকে যার অসহ্য লাগে, আমি তার থেকে দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করি। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আমি কি একবার বলেছি আপনাকে অসহ্য লাগে, নাকি বলেছি আপনি আমার অস্বস্তির কারণ? তানভীর স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে আকস্মিক হেসে বলল, চলো। কোথায়? বাহ, ট্রিট না দিব বললা, এখন এটা বলো না যে মুড নেই বা সময় নেই। বন্যা ঠিক এই কথাটাই বলতে চেয়েছিল। মুখের কথাটা গিলে শান্ত স্বরে বলল, কি খাবেন? ঝালমুড়ি, ফুচকা, চটপটি, এনিথিং। বন্যা ভ্রু গুটিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। মনে মনে তানভীরকে অল্প স্বল্প বকেও নিল। মেঘ আর তার ভাইয়ের স্বভাবে বিশেষ কোনো পার্থক্য নেই, দুজনাই বেশ অভিমানী। মেঘ মেয়ে বলে অভিমানটা একটু বেশি প্রকাশ পায়। ঝালমুড়ি হাতে দুজনাই পাশাপাশি দুটো চেয়ারে বসা। 1 প্লেট ফুচকা আর একটা চটপটিও অর্ডার দিয়েছে। তানভীর ঠান্ডা কণ্ঠে শুধালো, হঠাৎ আমাকে ট্রিট দেওয়ার কারণ কি? বন্যা ঢোক গিলে আস্তে করে বলল, সেই দিন আপনাকে চা খেতে বলিনি বলে আপনার বোন আমার কতগুলি কথা শুনিয়ে দিল, তাই আজ। তানভীর ভ্রু গুটিয়ে ধীর কণ্ঠে জানতে চাইল, বনু, তোমার কথা শুনিয়েছে? কি বলেছে?
তানভীর নীরের দৃষ্টিতে তাকিয়ে আছে। তানভীরের দৃষ্টি দেখে বন্যা থতমতকে হাসার চেষ্টা করলো। হাসি মুখে বলল, তেমন কিছু না, আসলে সেই দিন আমার তরফ থেকে সবাইকে চায়ের ট্রিট ছিল, তাই স্বাভাবিকভাবেই আমার আপনাকে চায়ের অফার করাটা উচিত ছিল, কিন্তু আমি সেটা করিনি। তাছাড়া বিল দেওয়ার বিষয়টা নিয়ে মেঘ একটু রেগে গিয়েছিল। বোনের কথায় কিছু মনে করো না প্লিজ। বন্যা ঠোঁট উল্টিয়ে বিদ্রুপের ভঙ্গিতে বলে উঠল, ও আচ্ছা ঠিক আছে, কিছু মনে করলাম না। ওকে। কি সমস্যা, এভাবে কথা বলছো কেন? এমনি। তানভীর সূক্ষ্ম নেত্রে তাকিয়ে শুধালো। এমনি বলাটা কি তোমার স্বভাব? বন্যা উপর নিচ মাথা নাড়ল। তখনই বন্যার বড় আপুর কল আসছে। বন্যা স্বাভাবিকভাবে কল রিসিভ করে কথা বলছে। ইতিমধ্যে ফুচকা চটপটি দিয়ে গেছে। বন্যা কথা শেষ করে চটজলদি 2-3টা শিট বের করে তানভীরের হাতে দিয়ে বলল, এগুলো মেঘকে দিয়ে দিন, কাল ভার্সিটি বন্ধ, পরশুর একটা ক্লাস টেস্টে আছে, পরে নিতে বলবেন। তানভীর গাল ফুলিয়ে নির্বোধের মতো বন্যাকে খানিক দেখে গম্ভীর কণ্ঠে বলে উঠল, এত সমুদ্র রহস্য তো পেয়েছিল, স্বার্থপর মেয়ে কোথাকার। বন্যা ফুচকা খেতে খেতে আর চোখে তানভীরের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, একদম স্বার্থপর বলবেন না। নিজের বোনকে তো ঠিকই যত্নে রাখেন, প্রয়োজন ছাড়া বাসা থেকে বেরই হতে দেন না। 2-3টা সিটের জন্য এতটা রাস্তায় পেরিয়ে আমাকে আপনাদের বাসায় যেতে হতো, আর নয়তো পিডিএফ করে দিতে হতো। সেই পিডিএফ আবার আপনাকে প্রিন্ট আউট করে আনতে হতো। যেহেতু আপনাকে পেয়েছি, তাই আপনাকে দিয়ে দেওয়াটাই বেস্ট অপশন ছিল। আমি চাইলেই রাস্তায় ডেকে 2টা সিট আপনাকে ধরিয়ে দিয়ে চলে যেতে পারতাম। যদি সেই কাজটা করতাম তবে স্বার্থপর বলতে পারতেন। আমি আপনাকে ট্রিট অফার করলাম, 40 মিনিট সময়ও দিলাম, তারপর সেই সিটগুলো দিচ্ছি। তারপর থেকেও বড় কথা, সিটগুলো আপনার বোনের প্রয়োজন। তাহলে আমি স্বার্থপর হলাম কিভাবে? যেভাবে যুক্তি দেখিয়ে ঝগড়া করছো, আমার মনে হচ্ছে তোমার উদ্ভিদ বিজ্ঞান সাবজেক্ট না নিয়ে দর্শন সাবজেক্টে অনার্স করা উচিত ছিল। বন্যা ভ্রুকুচকে প্রশ্ন করলো, আমি ঝগড়া করছি? তানভীর ঠোঁট চেপে হেসে বলল, এটাকে অবশ্য ঝগড়া বল না, তবে তর্কের বিপদ বলা যায়। বন্যা সেসবে পাত্তা না দিয়ে ফুচকা খাচ্ছে। তানভীর টুকটাক ফুচকা খেতে পারলেও আজ চটপটি নিয়েছে, কারণ 1 প্লেট ফুচকা একা শেষ করা তানভীরের পক্ষে সম্ভব না। মেঘদের সাথে বের হলে মেঘ, মিম আর আদির থেকে অল্প কয়েকটা খায়। আজ আগেভাগে চটপটিটা বেছে নিয়েছে। বন্যা ফুচকা শেষ করে উঠতে উঠতে বলল, আপুদের জন্য একটা পার্সেল নিয়ে বিলটা দিয়ে আসছি, বসুন। তানভীর তৎক্ষণাৎ বলে উঠল, বিলটা আমি দেই। বন্যা রাগি রাগি মুখ করে তাকাতে তানভীর ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।